বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, রাইট ফর্মস অফ ভার্বসের এই প্রশ্নটি 2017 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো এই লেকচার ভিডিওটিতে এই প্রশ্নটি সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। ম্যানেজ শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা। ইনভেন্ট শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা। রেস্কিউ শব্দের অর্থ হচ্ছে উদ্ধার করা। গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। রান শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। অ্যাকুয়ার শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। টিচ শব্দের অর্থ হচ্ছে শেখানো অথবা পড়ানো। ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ করা। প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে ছাপা। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এডিসন নেভার ড্যাশ টু স্কুল, এর বাংলা অর্থ হচ্ছে যে এডিসন কখনো স্কুলে। এখন প্রশ্ন হচ্ছে যে এডিসন কখনো স্কুলে কি করেনি? তো এর উত্তর হচ্ছে যে এডিসন কখনো স্কুলে যাননি। তো যাননি এই শব্দটি হচ্ছে অতীত নির্দেশক। আর উপরের ছকটিতে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর মধ্যে গো এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া, যা হচ্ছে বর্তমান নির্দেশক শব্দ, আর জার্নি হচ্ছে অতীত নির্দেশক শব্দ। তাহলে গো এর অতীত নির্দেশক শব্দটি এই এ নাম্বারের শূন্যস্থানটিতে বসাতে হবে। তো গো এর অতীত নির্দেশক শব্দ হচ্ছে ওয়েন্ট। গো হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স। এখন ব্যাখ্যা লক্ষ্য করুন। এডিসন একজন বিজ্ঞানী। তিনি 11 ফেব্রুয়ারি 1847 মিলান, ওহাইওতে জন্মগ্রহণ করেন এবং 18 অক্টোবর 1931 সালে তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং বাক্যটিতে যে ক্রিয়াটি বসবে সেটি অতীত নির্দেশক হবে। তো যেহেতু ঘটনাটি অতীতের, সুতরাং তার ক্রিয়াটিও অতীত নির্দেশক হবে, রাইট? তো এখন লক্ষ্য করুন, এডিসন নেভার, এই ফ্রেজটুকুর বাংলা অর্থ হচ্ছে যে এডিসন কখনো টু স্কুল, এই ফ্রেজটুকুর বাংলা অর্থ হচ্ছে স্কুলে। তো এই প্রশ্নের উত্তরটি কিভাবে খুঁজে বের করবেন সেই ব্যাখ্যাটি এখানে মূলত করা হয়েছে। তো লক্ষ্য করুন, এডিসন নেভার ড্যাশ টু স্কুল, এডিসন কখনো ড্যাশ স্কুল। তারপর প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন স্কুলে কি করেনি, অর্থাৎ এডিসন স্কুলে কি করেনি? উত্তর হচ্ছে যায়নি বা যাননি, যার ইংরেজি হচ্ছে ওয়েন্ট। তো গো হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান নির্দেশক শব্দ, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট টেন্স অতীত নির্দেশক শব্দ। তো যায়নি যেহেতু অতীত নির্দেশক শব্দ, সুতরাং গো এর অতীত নির্দেশক শব্দ এই এ নাম্বারের শূন্যস্থানটিতে বসাতে হবে, রাইট? তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লক্ষ্য করুন, অল এডুকেশন দ্যাট হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার, আনসার হচ্ছে ওয়াজ গিভেন। তো এখন লক্ষ্য করুন, অল এডুকেশন দ্যাট হি এভার গট, এই ফ্রেজটুকুর বাংলা অর্থ হচ্ছে যে যে সকল শিক্ষা তিনি পেয়েছিলেন, অর্থাৎ যে সকল শিক্ষা এডিসন পেয়েছিলেন। টু হিম বাই হিজ মাদার, এই ফ্রেজটুকুর বাংলা অর্থ হচ্ছে যে তার মা তাকে, তার মা তাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এডিসন যেসব শিক্ষা পেয়েছিলেন তার মা তাকে কি করেছিলেন? এই প্রশ্নের উত্তরটি উপরের ছক হতে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তো এডিসন যেসব শিক্ষা পেয়েছিলেন তার মা তাকে দিয়েছিলেন, রাইট? অর্থাৎ সঠিক আনসার হচ্ছে দিয়েছিলেন। তো গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, আর দিয়েছিলেন এর ইংরেজি হচ্ছে গেভ, রাইট? তো এই শূন্যস্থানটিতে তো গেভ হওয়ার কথা ছিল, কিন্তু গেভ না হয়ে ওয়াজ গিভেন কেন হলো? এর কারণ হচ্ছে বাই এর পরে যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে বাক্যটি কি হয়? প্যাসিভ হয়। অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটিতে যে ক্রিয়াটি ব্যবহৃত হবে, অর্থাৎ যে ভার্বটি ব্যবহৃত হবে, সেই ভার্বটির প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে, রাইট? তা
তো এই জন্যই মূলত এখানে গেভ না হয়ে ওয়াজ গিভেন হয়েছে। তো প্যাসিভ ফর্মের নিয়ম হচ্ছে, অর্থাৎ ভার্বের পরে কি হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, রাইট। এই জন্যই ওয়াজ এর পরে গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন ব্যবহার করা হয়েছে গেভ এর পরিবর্তে, রাইট। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাক্যের সাবজেক্ট কাজ না করলে সেই বাক্যটিতে যে ভার্বটি বসে সেই ভার্বটির প্যাসিভ ফর্ম হয়। তো এখন ব্যাখ্যাটি লক্ষ্য করুন। বাই এর পরে অবজেক্টিভ ফর্ম থাকলে বাক্যটি প্যাসিভ হয়, তাই তার ক্রিয়াটিভ প্যাসিভ ফর্মে হবে। এছাড়াও বাক্যটির অর্থ অনুযায়ী সাবজেক্ট তার নিজের কাজ নিজে করতেছে না, অর্থাৎ এইখানে এডিসন নিজেই তাকে শিক্ষা দিতে পারেনি, অর্থাৎ তাকে শিখাতে পারেনি। এখানে তার মা তাকে শিখিয়েছে, অর্থাৎ অবজেক্টের কাজ সাবজেক্টের উপর পড়েছে, অর্থাৎ এখানে তার মা তাকে শিখিয়েছে, এডিসন তার মাকে শেখায়নি, রাইট। তো এডিসন নিজেই নিজেকে শিক্ষা দিতে পারেনি, বরং তার মা তাকে শিক্ষা দিয়েছিল। সুতরাং বাক্যটিতে যে ক্রিয়াটি অর্থাৎ যে ভার্বটি বসবে সেটি প্যাসিভ ফর্মে গঠিত হয়ে বসবে। তো এখন লক্ষ্য করুন, গিভ হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এবং প্রেজেন্ট টেন্স। এর প্যাসিভ ফর্ম এবং পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ গিভেন। আশা করি বুঝতে পেরেছেন। অল এডুকেশন দ্যাট, এই ফ্রেজটুকুর বাংলা অর্থ হচ্ছে যে সকল শিক্ষা, হি এভার গট, তিনি চিরকাল পেয়েছেন, টু হিম বা হিজ মাদার, তার মা তাকে। তো প্রশ্নটির উত্তর কিভাবে খুঁজে বের করবেন এখানে ব্যাখ্যা করা হয়েছে যে অল এডুকেশন দ্যাট হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার, তিনি যেসব শিক্ষা পেয়েছিলেন তার মা তাকে। প্রশ্ন, তার মা তাকে সব শিক্ষা কি করেছিলেন? উত্তর হচ্ছে দিয়েছিলেন। যেহেতু এডিসন নিজেই নিজেকে শিক্ষা দিতে পারেনি, তার মা দিয়েছিলেন, সুতরাং ক্রিয়াটি প্যাসিভ ফর্মে গঠিত হবে, অর্থাৎ গেভ না হয়ে ওয়াজ গিভেন হবে, রাইট। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন, at the age of 12 he was put to dash on a railway, সঠিক আনসারটি হচ্ছে ওয়ার্ক। at the age of 12, 12 বছর বয়সে, he was put to, এর অর্থ হচ্ছে যে তিনি কোনো কিছু করেছিলেন। put to হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা, রাইট। তো হি ওয়াজ পুট টু ড্যাশ অন এ রেলওয়ে, অন এ রেলওয়ে হচ্ছে রেলওয়েতে, অর্থাৎ 12 বছর বয়সে এডিসন রেলওয়েতে কি করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে যে তিনি কাজ করেছিলেন। পুট টু ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, পুট টু ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, যা হচ্ছে একটি ফ্রেজ, রাইট। ব্যাখ্যা, যদিও ঘটনাটি অতীত নির্দেশক, এরপরও বাক্যটিতে যে ক্রিয়াটি অর্থাৎ ভার্বটি বসবে সেটির মূল ফর্ম এই বসবে। এর কারণ হচ্ছে টু এর পর সবসময় মূল ভার্ব বসে, অর্থাৎ এই প্যাসেজটির মধ্যে যে ঘটনাটি বলা হয়েছে সেটি হচ্ছে অতীতের একটি ঘটনা, আর সেই অনুযায়ী তার প্রতিটি ক্রিয়া হবে কি অতীত নির্দেশক, রাইট। কিন্তু এখানে অতীত নির্দেশক হয়নি, এর কারণ হচ্ছে টু এর পরে যে ভার্বগুলো বসবে সেই ভার্বগুলো কি হবে? মূল ফর্মে হবে। সুতরাং এখানে ওয়ার্কড না হয়ে ওয়ার্ক হবে, রাইট। তো আশা করি বুঝতে পেরেছেন। সি ইউ এগেইন নেক্সট টাইম।